প্রথম দিক দিয়ে মনে হতো যে বাবা হয়তো বা মানে পাস নাও করতে পারে, কিন্তু যখন এসএসসি ইন্টার এইগুলোতে ভালো রেজাল্ট করছে, এমনকি বাবার যে পরিশ্রম, এই পরিশ্রমটা দেখে মনে হয় যে বাবা অবশ্যই পারবে। এমনকি আল্লাহর রহমতে এখন অনার্স শেষ করেছে। আমি হয়তো বা এরকম গল্প কখনো শুনি নাই, কিন্তু আমি বাস্তবে দেখতে পেরেছি। এটা আমার কাছে একটা অন্যরকম বিষয়। যে লোক 14 ঘন্টা পড়তে পারে সে লোক কখনো কি ফেল যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। অদম্য ইচ্ছাশক্তি আর জেদের কাছে বয়স যে কেবলই একটি সংখ্যা তা আবারও প্রমাণ করলেন বেলায়েত শেখ। অভাবের কারণে থেমে গিয়েছিল তার পড়াশোনা, তবে থেমে থাকেনি স্বপ্ন। অবশেষে দীর্ঘ ৪৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫৯ বছর বয়সে অনার্স সম্পন্ন করেছেন তিনি। গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা বেলায়েত শেখ ১৯৬৮ সালে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে ইচ্ছে ছিল শিক্ষক হবেন, কিন্তু অভাবে সংসারে তা পারেননি। বাবাকে সাহায্য করতে অল্প বয়সেই নামতে হয় জীবনযুদ্ধে। ১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। সেবার ফর্ম পূরণের ২৯০ টাকা জোগাড় করতে না পেরে দেওয়া হয় না পরীক্ষা। এরপর পরিবারের হাল ধরতে শেখেন মেকানিকের কাজ। ভেবেছিলেন সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। অবশেষে ২০১৭ সালে ৫০ বছর বয়সে নতুন করে শুরু করেন পড়াশোনা। ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাশ করে তাক লাগিয়ে দেন। আশেপাশের মানুষের হাসি ঠাট্টাকে তোয়াক্কা না করে ভর্তি হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম বিভাগে। নিয়মিত ক্লাস করা, অ্যাসাইনমেন্ট আর প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার ক্ষেত্রে তরুণদের চেয়ে কোনো অংশে পিছিয়ে ছিলেন না। শিক্ষকরাও তাকে দেখছেন এক অনন্য অনুপ্রেরণা হিসেবে। ১৮ আগস্ট অনার্সের চূড়ান্ত ভাইবা শেষ করে গলায় টাই জড়িয়ে নিজের ৪৫ বছরের স্বপ্ন পূরণ করেন তিনি। বেলায়েতের লক্ষ্য এখন আরও সুদূর প্রসারী। মাস্টার্স শেষ করে তিনি গবেষণা করতে চান বাংলাদেশের মফস্বল সাংবাদিকতা নিয়ে। অদম্য বেলায়েত শেখ প্রমাণ করেছেন শেখার কোনো বয়স নেই। ইচ্ছাশক্তি থাকলে জীবনের যেকোনো প্রান্ত থেকেই নিজের স্বপ্ন ছুঁয়ে দেখা সম্ভব। একটা চা দোকানে চাকরি করতাম। ওইখানে আমার বাবা পড়ার খরচ দিতে পারতো না। এই চা দোকানে আমাকে ৳১ বেতন দিত, একদিন ডিউটি। ওই টাকাটা আমি স্কুলে খরচ করতাম, খাতার কলম কিনতাম আর হলো মজা খাওয়ার জন্য রাখতাম। পরবর্তী টাইমে ওইখান থেকে আমি এভাবে ৳১৪০ জমাইছি। তো আমি এসএসসি পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করবো, তখন আমার বাবার কাছে বললাম, বাবা একটু টাকার প্রয়োজন, ফর্ম ফিল আপ। কত টাকা লাগে তোমার ফর্ম ফিল তো আপে? 290 না 300 টাকা মতো তো দিই। পরে আবার 88 সালে চেষ্টা করলাম, ওভাবে দিতে পারি না। পরে আবার 91 সালে চেষ্টা করলাম, দিতে পারি না। এর ফাঁকে দিয়ে আবার বাবা বিয়ে করে দিল। পরে বাবা বললো যে মেকানিক্যাল কাজ শেখার জন্য। তো পরে বাদ দিয়ে মেকানিক্যাল কাজ শিখলাম। যখন সংসার করে ফেলছি তখন আর মনে করেন আর চিন্তা করলাম যে আর এ পরীক্ষা আমি যেমন ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে পারলাম না, যে আমরা ভাইদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি। কিন্তু ভাইদেরও চেষ্টা করলাম, তারাও পড়ে নাই। ছেলে মেয়ে দিয়ে আমার বেশি স্বপ্ন ছিল আর কি। আমার স্বপ্ন ছিল আমার ছেলে পুলিশ অফিসার হবে, মেয়ে রাজ্য কলেজে ভর্তি করাইলাম যে সে সরকারি অফিসার হবে। আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা। আসলে নিয়তি তো আপনাকে সব জায়গায় নিয়ে যাবে না, নিয়তি তার গতিতে চলবে। যাক, এটা হলো সৃষ্টিকর্তা রাখে নাই, পরে নাই তার। পরে সব স্বপ্নটা যে ছোট ছেলে নিয়েই তার সাথে শুরু করলাম আর কি। সে ক্লাস 8-এ পরে, আমি 9-এ ভর্তি হয়েছি 2017 সালে। তো 19 সালে এসএসসি দিছি। 80-82 সনের স্বপ্ন ছিল যে লেখাপড়া করে আমি একজন ভালো সাংবাদিক, পাশাপাশি শিক্ষকতা করি। তো সেই স্বপ্ন তো আমার পূরণ হয় না। দুঃখ কষ্ট বুকে নিয়েই পরে ছোট ছেলের সাথে শুরু করলাম আর কি। যে আমারও তো প্রয়োজন। আমার সবাই জানতো না আমি যে পড়ি, সব আমার বেশি অংশ পড়তাম ওই আপনার অফিসটার মাঝে। সারাদিন কাজকর্ম ওই করা, পরে ব্যবসা করতাম, ব্যবসা করার পর ওইখানে পড়তাম। তা আবার কিছু কিছু সময় ওইখানে ভয় পাইতাম যদি রাত্রে কেউ আমাকে কিডন্যাপ করে, এত রাত্রে যে থাকতেছি। তো যখন ভিতরে ভয় লাগতো তখন আবার চলে আসতাম বাসায়। আসার পর মনে করেন আমার ওয়াইফের ডিস্টার্ব হবে দেখে ওইখানে ওই মুসুরির উপরে একটা কাপড় দিতাম।
যাতে আমার ওয়াইফ, আমি আলুতে পড়তে পারি আর আমার ওয়াইফে যাতে তার কোনো কমেডি ডিস্টার্ব না, এভাবে চালাই গেছি। তো কিছু লোক আছে তারা বলছে যে এই বয়সে পড়তেছে এডিশন। তখন যখন আমি এসএসসি ফাইনাল দিই তখন ম্যাজিস্ট্রেট আমার পিছনে দাঁড়ানো ছিল প্রায় 20-22 মিনিট। তো সবাই করছে যে আমি নকল করছি আর কি, টার্গেটটা তো আমি একটা শব্দ পাইছি যে হলটা নীরব হয়ে গেছে। 5 মিনিট পর তাকাইছি, দেখি আমার স্যার ও বাইরে বা অন্যান্য শিক্ষক স্যার আছে তারা। কারণ আমার পিছনে যে ম্যাজিস্ট্রেট দাঁড়াই না আমি জানি না। আর আমি মনে করেন তখন কৃষি পরীক্ষা ছিল, তা আমি তো কৃষকের ছিলি। তখন আমি 3য় পৃষ্ঠা যখন 3 পৃষ্ঠা লেখার পর 4র্থ পৃষ্ঠায় যাওয়ার পর উনি সামনে আসছে। সামনে আসে পরে আপনি লেখাপড়া করে কি করবে? তা আমি তখন আমি জানি না উনি যে ম্যাজিস্ট্রেট। তা আমি বললাম, স্যার আমার গল্পটা তো অনেক বড়, অনেক দুঃখ কষ্ট নিয়ে পড়তে আসছি, এখন যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে আমার তো 1টা মিনিট চলে গেলে তো আমি একটা পৃষ্ঠা যদি লিখতে পারি তো যাই লিখি তো একটা নাম্বার তো আমি পাবো। সেই হিসেবে স্যার আমার তো লস হচ্ছে, আই এম ভেরি সরি স্যার, যদি মনে কিছু না করেন আমি আগে লেখাপড়া শেষ করি, হয়তো কোনো দিন মিডিয়ার মাধ্যমে দেখা হইতে পারে, বাস্তবে দেখা হইতে পারে। তো এই স্যারের সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় না। 19 সালে এসএসসি দিলাম, তার ফার্স্ট ইয়ারে A+ হয়েছে। আপনার ইন্টার ফাইনালও আমার টার্গেট হলো আমি A+ নিই, কিন্তু দুর্ভাগ্য আমি যখন আমি আগের দিন চলে যেতাম এক বন্ধুর বাসায়, আপনার সিদ্দিক স্যার, মারুফা ম্যাডাম, ওনার আমার ছেলেরও শিক্ষক, ওনারা আমার হেল্প করছে। ইন্টারে হলো 4.58, এসএসসি হলো 4.43। তখন ইন্টার পাস করা বলে কিছু লোকে বলছে যে আর পড়ার লাগবে না। পরে আমি আবার আমার ভিতরের স্বপ্নটা তো আর কাউকে বলিনি। পরে মনে করেন ইন্টার পাস করলাম। পরে আমি আমার ফেসবুক আইডিতে দিলাম যে 54 বছর বয়সে ছেলে মেয়ের সমান হইলাম। আমার মেয়ে ইন্টার পাস, আমার ছেলে ইন্টার পাস, তাহলে তাদের সমান হইলাম। আমি আমার এসএসসি এবং ইন্টারে পয়েন্ট যোগ করলাম। পয়েন্ট যোগ করার পরে দেখলাম আমি 9.1 আমার রেজাল্ট। তখন আমার কিছু লোকের কাছে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, বিভাগ আছে? আছে। তাইলে আপনি আমি কি ভর্তি হইতে পারবো? তখন কিছু ইনচাল যেটা বুঝে সমাজে যেটা হয় ওরা বলছে যে মানে পিছনে কথা বলছে, আমার সামনে সামনে অনেকে বলে না, বলছে যে হ্যাঁ এই বয়সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স নেওয়া চিন্তা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলাম। ওইখান থেকে 2022 সালে 11 জন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা দিই। 55 বছর বয়সে ভর্তি পরীক্ষা দিব। অপল তালুকদার স্যার ছিল, ওনার বাসায় 30 উনি আমাকে হ্যাঁ অপল তালুকদার বাংলা বিভাগে। তো উনি হয়তো মনে করেন আমাদের খুব সম্মান করছে, আমরা ওনার বাসায় ছিলাম আমার ছোট ছেলে সহ। তো ওইখান থেকে স্যারই আবার গণিত ভবনে নিয়ে দিয়েছে। তো আমি তো আসলে আপনার সবসময় ইয়াং থাকতে পছন্দ করি, আমার চুলে কালার দিয়ে রাখি এবং স্কিন শেপ করি। আর আমিও তো বুঝি একটা সিচুয়েশনের সাথে মিলিয়ে থাকতে চাই। যেমন ইয়াংরা তো তারা আমার সাথে ক্লাস করতে তো অনেক সময় সংকোচ মনে করে, তো সেই হিসেবে আমি ইয়াং হিসেবে থাকতে চাই। আর তারা তো আমার দিকে তাকায় রয়েছে অনেকেই, যে জাহাঙ্গীর দিয়েছি, চট্টগ্রাম দিয়েছি, রাজশাহী দিয়েছি। মানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনি সম্ভবত পঞ্চম হয়েছিলেন ভর্তি পরীক্ষায়। জি। তো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন না কেন? বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নাই, আমার মা হাত ভেঙে গেছিল। তো ওইখানে মনে করেন আমি ওইখানে যাওয়ার পর আমার মা খাওয়া ছেড়ে দিচ্ছে। আমারকে আটকানের মতো একমাত্র আমার আসতো আমার মা। আমার মার কথা ছাড়া কারোর কথা শুনি না, আর আল্লাহর কথা শুনি। সে মা আমার বাবা মরে যাওয়ার পর মা কি অর্ধে আধা বেলা বাবা ডাকি, আধা বেলা মা ডাকি। এবারে আমি বাবা ভাত খান না কেন? তুমি চলে গেছো, আমি ভাত খাবো না। পরে আমি কিছু আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে মার আর বলতো না, মা কষ্ট পাই। আমার এক সাংবাদিক বন্ধু, তার কাছে বললাম যে ভাইরে আমি তো দূরে, আমার মা পড়তে দেয় না, এখন প্রাইভেটে যে পড়বো আমার তো সেই রকম টাকাও নেই। পরে মোস্তফা কামাল নাম, সে আমাকে বলে চলেন ধানমন্ডিতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, অল্প টাকাতে পড়া যায়। তো পরে আমি তার সাথে 2-3টা ইউনিভার্সিটি গেলাম, ডেপুটিলেও গেলাম, তারা ডিমান্ড বেশি। আরও ইউনিভার্সিটি গেলাম, পছন্দ হয় না। পরে স্টেট ইউনিভার্সিটিটা আপনার 10তলা ভবন ওইটা গিয়ে আমার দেখলাম, মানে দেখে আমার একটু পছন্দ হইলো। তো প্রথম ক্লাসে গেলাম, তখন ম্যামে আমাকে বললো, সবাইকে বললো, উদ্দেশ্য করে বললো যে আপনাদের তো একটা সংবাদ হলো, আপনারা 28 বেস এবং 29 বেস থেকে 28 বেস থেকে
আপনারা ক্লাস করতে হবে ইংলিশে, বাংলা হবে না। নাসরিন ম্যাম আমাদের সহকারী ডিপার্টমেন্ট প্রধান। তখন আমার মনে হয় আর আমি আর কোনো কিছু রাস্তা পাই না। পরে একা গেছে গিয়ে একা কান্না কান্না। এখন যদি আমি লেখাপড়া না করতে পারি, তে মনে করেন মানুষে বলবো যে বেলায়েত পলাইছে। পরে আমি বললাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য। যাক, অনেক কষ্ট মষ্ট করে পরে যা ইংলিশই বলবো। হ্যাঁ, পরে ইংলিশে শুরু করলাম। তখন গুগল থেকে আপনি ট্রান্সলেট করে ছোট ছোট করে আমি এগুলি লিখতাম। 10 বার 15 বার 20 বার লেখার পর এগুলি আবার দিলাম। তখন ট্রান্সলেশন সম্বন্ধে বুঝি না, মনে হলো ওই মুখাস্ত করে আর কি, লেখা মুখাস্ত করে। এইভাবে 3-4 সেমিস্টার গেল। পরে দেখি যে আমার তো টেন্স পড়তে হবে। পরে সাইপ্রাসে আবার স্পোকিংয়ে ভর্তি হলাম। 29 বেসে যে বন্ধুরা পাইছি সবাই অ্যাক্টিভ। তারা তারা বলছে, তারা মানে আমার আপনার ফারদিন করে একটা নাম আছে, তর্জয় করে নাম আছে, মানে মোটামুটি যারা আছে সবাই আমাকে মেনে নিছে। তারা কখনো ভাবেনি যে আমি প্রথম ক্লাস থেকে ভাবিনি যে আমি আমার বয়স বেশি। তারা আরো আমাকে নিয়ে এনজয় করে, যে বেলায়েত আমার ভাই, অনেক বন্ধু আছে। ক্লাসে এসে তো কেউ ক্যান্টিনে যায়, কেউ খেতে যায়, এটা যায়, আপনাকে নিয়ে যেত? হ্যাঁ, নিয়ে যেত। ওই যে ইউনিভার্সিটি তো বন্ধু পাঞ্জাবে ধরে তুর্য করে আছে একজন, পাঞ্জাবে ধরে নাম ধরে ডাকে সে। অনেকে মাইন্ড করে, আমার বন্ধু না, বেলায় তো আমার বন্ধু না। আসলে আমার কাছে ভালো লাগে। কি বলবো, ইউনিভার্সিটি লাইফ আপনারা শেষ করে আসছেন। যারা ইউনিভার্সিটিতে পড়ে নাই, ইউনিভার্সিটি হইলো একটা জ্ঞানের সাগর। আর এই সাগরে যারা সাঁতার দেয়, তারা তো তাদের সামনে একটা খাল আর নদী পার হওয়া কোনো ব্যাপার মনে করে না। তো ইউনিভার্সিটিতে যে আমি লাইফে গেছি, এটা আমার কাছে যে কেমন এনজয় লাগছে। আর যদি ইয়াংরা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের এনজয়টা যে কেমন, এটা তো আমি অনুভব করতে পারছি। আমার কাছে খুব এনজয় লাগছে। আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল না, আমার ইউনিভার্সিটিতে যে কোনো ডিপার্টমেন্টের সব স্যারেরা, বেলায়েত সাহেব কেমন আছে, বেলা সে বলে ডাকতো? সবাই স্যারেরা, স্যার ম্যাম, এবং আমাদের সহকারী যে ভাইস প্রিন্সিপাল, মানে ভাইস বিসি আর কি, ম্যাম ইয়াসমিন ম্যাম, উনি খোঁজ খবর নিছে। আপনার রেজিস্ট্রার ম্যাম, উনি খোঁজ খবর নিছে। এবার আপনার তো 18 তারিখে মৌখিক পরীক্ষা ছিল, সেটা কেমন হয়েছিল? 18 তারিখ পরীক্ষাটা আমি প্রথমে ইংলিশে বলছিলাম, পরে আমার একজন ম্যাম বলছে যে বাংলায় বলে। বাংলা বলতে গিয়ে ইংলিশ বাংলা একটু প্যাচ লেগে গেছে। পরে আমার আরেকটা কোয়েশ্চেন করছে, যে উত্তর দিছি। আরেকটা কোয়েশ্চেন করছি যে আমার ডিপার্টমেন্টের যে প্রধান, উনি ম্যাম বলছিল, ফাতিমা সুলতানা ম্যাম, বেলায়েত সাহেব আপনি 4 বছর আগে বেলায়েত, আমাদের না আসার আগের বেলায়েত, আর আমাদের 4 বছর পড়ছে, এই 4 বছর পরের বেলায়েতে সম্বন্ধে একটু আপনি আমাদের। তো এটা আমি একটা দিছি যে ম্যাম, আগের বেলায় ছিল, জানতাম যে সাংবাদিকতা হইলো যে কাঁধে একটা ব্যাগ নিয়ে আপনার মানুষের কাছে যাব, একজনের নিউজ করবো, গিয়া উনি 500 টাকা লাগিয়ে ওনার পাশে ঘুরবো, এইটি সাংবাদিকতা। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর দেখলাম সাংবাদিকরা জাতির বিবেক এবং সাংবাদিকতা জাতির চতুর্থ স্তম্ভ, এটা শুধু ইউনিভার্সিটিতে এসে বুঝতে পারছি। যেমন একটা নিউজ লিখতে গেলে, একটা নিউজের মূল ব্যাখ্যা করতে গেলে 5WS&H লাগে। এইগুলি তো ম্যাডাম আগে জানছি। পরে এটাকে ব্যাখ্যা দিলাম, পরে ম্যাম কাছে ওকে ঠিক আছে। তো পরে আমি তাও ভয় পাইছি যে আমি না জানি ভাইবা খারাপ করছি নাকি, আমার বন্ধুরা তো স্মার্ট। পরে এক স্যারে আরেকজনের সাথে কথা আছে, বেলায় তো ভালো দিছি। পরে একটু সাহস হলো যে আসলে মনে হয় ভালো করছি। আমাদের বংশের মধ্যে আমার ছোট ছেলে হলো, সে পড়ে নাই, সে কিন্তু সে টাইয়ের যোগ্যতা অর্জন করেছে আমার আগে। এটা হলো আমার 200 বছরের ভিতরে। আমার ছোট ছেলে, সে ডিপ্লোমা কমপ্লিট করছে, সে তো ইঞ্জিনিয়ার লিখতে পারবে। একজন ইঞ্জিনিয়ার, তো সে টাই লাগিতে পারবে। সে হলো ফার্স্ট, আর সেকেন্ডে আমি আর কি টাই পড়লাম। এটা আপনি আরো 45 বছর আগের থেকে একটা স্বপ্ন ছিল যে উচ্চশিক্ষিত হইলেই তো টাই, তো হলো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর টাই পড়তে হবে। টাইটার দাম কিন্তু ধরুন 1000-1200 টাকা, টাইটার মূল্য তো কোটি কোটি টাকা। সেটা তো অনেকে জানে না, না জানি না পরে, কিন্তু আমি জানি যে টাইটার যোগ্যতা না হইলে পড়া যায় না। তো সেই জন্য মনে করো আমি একজন যোগ্যতা ব্যক্তিকে আমি টাই পরে, আমি মানে অযোগ্য লোক, আমি টাই পরে একজন যোগ্য লোকের অপমান করবো, এটা আমি চাই না। এই জন্য যখন যোগ্য হলেন তখন তো ভাইবার দিন গেলেন টাইপের? টাই পরে গেছি, বাইবা বলতে টাই দিচ্ছি। সেদিন তখন তো মনে করেন 45 বছরের একটা স্বপ্ন
এটা আর কি বলবো, মনে হলো এর চেয়ে জীবনে আমার জীবনে যে একটা রাস্তা, সাগরের একটা কিনারে যাচ্ছি, এর চেয়ে আর মনে করেন আনন্দের কি আছে। হয়তো আজকে আমার বাবা নাই, আজকে যদি বাবা থাকতো তো হয়তো ওর বাবা কাছে ভালো লেগেছে। সবাই তো আল্লাহর ইচ্ছা, তাই হ্যাঁ, নিজের যোগ্যতা। আর এই যোগ্যতা অর্জন করতে তো এটা হলো আমার দাদার বাবার নাম হলো জব্বার আলী শেখ। তার এক ছেলে দুই মেয়ের মধ্যে আমার দাদা এসএসসি পাস করতে পারে না। আমার দাদার হলো 5 ছেলে 2 মেয়ে, 6 ছেলে 2 মেয়ে, একজন ছোট সময় মারা গেছে। 5 জনের মধ্যে কেউ একজন এসএসসি পাস করছে। আমার বাইন ছেলে মেয়ে, আমরা শাস্ত্র জানাতে বাইন ছেলে মেয়ে যে একজন ইন্টার পাস। আর আমার ছেলে মেয়ের মধ্যে, আমরা বাইন ছেলের মধ্যে, আমার ছেলে মেয়েদের মধ্যে আমার ছেলে মেয়ে মেধাবী, সে রাজ্য কলেজে ভর্তি করেছে এবং অনার্স 2 সেমিস্টার পড়ছে, আর পরে না। আমার ছেলে অনার্স 2 সেমিস্টার পড়ে না, বড় ছেলে। তাহলে আমার ছেলে মেয়েরা ও এদের সে যোগ্য, কিন্তু তারা তো গ্রাজুয়েশন কমপ্লিট করে না। আর আমার ছোট ছেলে মানে একটা সাইড কমপ্লিট করছে, ফুল না করলেও হাফ করছে, ডিপ্লোমা করছে। আর আমি যেমন এখন রেজাল্টটা যদি আল্লাহ দিয়ে ভালো পাই, তা আলহামদুলিল্লাহ শেষ হইল। মানে মফস্বল সাংবাদিকতা বা মফস্বল যারা যে সাংবাদিক অপসাংবাদিকতা নিয়ে আমি রিসার্চ করি। যে আমি যে এই উচ্চ পথ পাড়ি দিচ্ছি, এই পাড়ি দিয়ে বিভিন্ন বাধা আসছে। সাধারণ মানুষ, কিছু মানুষের বাধা আসছে, অর্থনৈতিক বাধা আসছে, মনে করেন পড়ার সময় সমস্যা হয়েছে। এসব সমস্যাগুলো মোকাবিলা করার পর সংসার পরিচালনা করে এরপরে মনে করেন আমি এগিয়ে যাচ্ছি। ইউনিভার্সিটিতে আপনার ওই যে ইয়েতে গেছি, পিকনিকে গেছি, ধরো আপনার স্টোরে গেছি, ওইখানে স্যারদের সাথে ইয়ে করছি। ওইখানেও আমি একদিনকে আপনার সামনে পরীক্ষা, স্টোরের পরই পরীক্ষা, মানে ইয়াংরা তো হলো মনে হলো তারা পারে। আমি কিন্তু খাতা নিয়ে গেছি, নিয়ে গেছি। সে তখন আপনার আমাদের সোহেল স্যার ছিল। সোহেল স্যার হলো যে আমরা কেবিনে আছি, সব মানে চেক করতেছে কে কোন ছাত্ররা কি করে। কারণ আমি যে দরজাটা চাপায় রাখছি, স্যার গিয়ে দেখে আমি পড়তেছি। তো সোহেল স্যার হলো আবার আমাদের ডিপার্টমেন্টের প্রধান শামসুল স্যার নিয়ে আসছে, এসে দেখে আমি লিখতেছি মোবাইল দিয়া, ওই মানে পড়া করে পড়তেছি। পরে ডাক দিয়েছে, বেলা সাহেব আপনি স্টোরি আসছেন, আপনি এখন পড়তে হবে। আমি কি স্যার আমি তো পারি না, এই জন্য তাদের সাথে কোলাই উঠতে পারি না। আমি এখন যে পড়াটা পড়বো, এই পড়াটা যাতে আমার পরীক্ষার সময় কাজে লাগে। পরে আচ্ছা তো রাগ করেন, এখন পড়া লাগবে না, উৎসাহ দিচ্ছে। আর আরেকটা হলো মনে করেন ক্লাসে স্যারে বলতেছে, বেলা সাহেব আপনি হাল ছাড়া যাবে না, আপনি কিন্তু আমার বয়সে বড়, হাল ছাড়া যাবে না। আমি কই স্যার না, হাল ছাড়া যাবে না। স্যারেরাও অনেক স্যারেরা আমার উৎসাহ দিচ্ছে। কিছু কষ্ট আমার ছিল, আগে ব্যবসা করছিলাম। আর পরে লাস্ট সেমিস্টার গুলা আমার একটা বন্ধু পাশে দাঁড়াইছে। সে হলো, আমি তার কাছে যখন বললাম যে আমি তো অনার্স মনে কমপ্লিট করতে পারবো, কেন? আমি তো রেগুলার ক্লাস করলে আপনি আমার সংসার চলে। পরে হে পাশে দাঁড়াইছে, 4 বছর এসে আমার পাশে দাঁড়াইছে। আমি এখনো পড়াবো আর কি, পড়া শেষ করি। যদি অনার্সটা পাস করি তাহলে মাস্টার্সের প্রস্তুতি নেব। মানে পয়েন্ট কত পাই, আমি তো ভালো পয়েন্ট করতে পারি নাই। তো যে হয়তো ডাবি চান্স না হয় তাহলে হয়তো রাজশাহী চেষ্টা করবো। মাস্টার্সের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করবেন? হ্যাঁ, পাবলিকে চেষ্টা করবো। পাবলিক ছাড়া তো জানালে নাই। আর টাকা দিয়ে তো আমার পড়ার মতো সামনে এবিলিটি আমার নাই। টাকা মানে প্রাইভেটে মাস্টার্স করার মতো এবিলিটি আমার নাই, পাবলিক দিয়ে করতে হবে। এই জন্য ট্রাই করব। আর এর পরবর্তী টাইমে এলো মানে রিসার্চ ইউনিভার্সিটিতে, যদি তারা ইউনিভার্সিটি থেকে পুরস্কার দিতে আমি শ্রেষ্ঠ পুরস্কার পাবো। হাজিরাতে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে 4 বছরের মাঝে মনে হলো হয়তো 2-4 দিন বেশ কমিতে অসুস্থ ছিল। ইউনিভার্সিটি গেলে আমার ভাবটা অন্যরকম হয়ে যায়। আমি ইউনিভার্সিটি বাসের নাম নিয়ে বোঝা যায় আমার বয়সটা, আমি মনে করি 26-27, ইউনিভার্সিটি গেলে আপনার বয়স কমে যায়? 26-27, 26 মনে করি, 27 আচ্ছা আচ্ছা। বুঝছেন, একবারে ইয়াং মনে হয়।
আমি বয়স হয়ে থেকে বাড়িতে ইউনিভার্সিটি আইসা ইউনিভার্সিটির বাসটা হলো গাজীপুর নাম। গাজীপুর নামার পরে যখন লোকাল বাসে উঠি তখন মনে হয় যে আমার একটু বয়স। আমার সকালে পড়ি এখানে, আমার এখানে। আর ইয়াতে পড়ি রাত 10টা-11টা পর্যন্ত পড়ি আমার অফিসে। আর অফিস থেকে আইসা যদি অনেক সময় ওইখানে যে একটা মুসুরে দিয়ে কাপড় দিয়ে ওইখানে আরো 1-1.5 ঘন্টা 12টা পর্যন্ত পড়ি। দৈনিক এভাবে পড়তেন? হ্যাঁ, 12 ঘন্টা 14 ঘন্টা। ভোরে উঠতেন? হ্যাঁ, আমি 5 ঘন্টা ঘুমাইছি। 5 ঘন্টা ঘুমাইছেন? 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই। আর ভোরে কখন উঠতেন? ভোর ধরো 4টা, ভার্সিটি যাইতে 4:30 উঠি। 4:30 উঠে ফ্রেশ হইতে হইতে মনে হয় 5:30 বাজে। এক গ্লাস পানি খাইয়া আপনি বাসে উঠি, ওইখানে যাইতে যাইতে ধরো 6:30 বাজে, 6:45 বাজে। 7টার সময় ওইখানে বাস আছে, 7টার সময় যাইতে ওইখানে একটা রুটি খাই 10 টাকা দা, এক গ্লাস পানি খাই। পর ভার্সিটি থেকে আরেকটা রুটি খাই, পরে ক্লাসে ঢুকে ক্লাসে শেষ করে আবার 10 টাকার ভাত খাই, 20 টাকার তরকারি খাই। এভাবে আমি পরবর্তী প্রজন্মে যারা আছে তাদেরকে আমি বলবো যে নিজের লাইফটা ঘুরতে গেলে লেখাপড়া বিকল্প নাই। এবং আজকাল যে আমাদের পিতামাতারা আছে তারা হয়তো একটা সময় থাকবে না, কিন্তু তার আপনার যারা লেখাপড়া করবে তার যে যোগ্যতাটা, এই যোগ্যতাটাই মা বাবার মতন আপন হয়ে পাশে থেকে কাজ করবে। এই জন্য আমি বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে বলবো, আপনারা প্রথমে পিতামাতাকে সম্মান করুন, শিক্ষকদের সম্মান করুন, শিক্ষিত সমাজকে সম্মান করে চলুন এবং নিজে লেখাপড়া করুন, আপনার জীবনকে গড়ুন।